We are in Chalo Shara video. Science. Department of Library and Information Science. একটা গান এই ওয়েদার হচ্ছে ভালো সবাই কোন ছেলে এই ওয়াটারফলটার নাম নহকালিকা কেন সেটা আমি বলছি গান হয়ে যাবে একটা এই মেঘলা দিনে একলা আর মাউসমাই কেভের রহস্যটা কি আপনি জানেন বলবো বাবা বলবো সবটা বলবো হ্যালো বন্ধুগণ আজকে মেঘালয়ে আমাদের তৃতীয় দিন আর আজকের দিনটাই খুব 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 স্পেশাল আমাদের দুটো দিন একদম ব্যর্থ হয়ে গিয়েছিল যা যা ভিউ পয়েন্টে যাওয়ার কথা ছিল সেগুলো যেতে পারিনি কিন্তু আজ একটা দিনে এত 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 মজা করেছি সেটা বলার বাইরে আপনারা এতক্ষণে সামান্য কিছু দেখেছেন যদি পুরো ভিডিওটা না দেখে থাকেন তো চরম মিস করবেন ये सब तो ट्रेलर था पिक्चर अभी बाकी है मेरे दोस्त चलो देखते रहो দেখো সাথে মেঘালয়ের লাল মাটিগুলো কি সুন্দর লাগছে আলাদাই একটা সৌন্দর্য বৃদ্ধি করছে ওই যে দূরে গাড়িগুলো দেখতে পাচ্ছ ওই গাড়িগুলো দিয়ে মনে হয় এই জায়গাটাকে কেটে রাস্তাটাকে বড় করছে আজ কিন্তু আমরা ভোর 4টে উঠে রেডি হয়ে গিয়েছিলাম রোবে শুধুমাত্র চা আর কুমড়োর বড়া খেয়ে বেরিয়ে পড়েছিলাম গাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর লাঞ্চটাও আজকে বাসেই হবে আজ কিন্তু আমি ভিডিওতে বেশি বকবক করবো না কথা দিলাম শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই বলবো পট করে বলে নিয়ে আজ আমরা কোথায় কোথায় যাচ্ছি প্রথমেই গিয়েছিলাম এলিফ্যান্ট ওয়াটারফল দেন আমরা যাই সেভেন সিস্টার ওয়াটারফল যাই মাউসমাই কেভ আর তারপরে যাই নহকালিকাই ইতিমধ্যে কিন্তু আমরা এলিফ্যান্ট ওয়াটারফলে পৌঁছে গিয়েছি এখানে আমরা গাড়ি রেখে সোজা টিকিট করে চলে যাবো ওয়াটারফল দেখতে ছোট করে বলে রাখা ভালো ভারতের মেঘালয়ের শিলং থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পূর্ব খাসি পাহাড়ের মধ্যে এই এলিফ্যান্ট ওয়াটারফল অবস্থিত এলিফ্যান্ট ওয়াটারফলস ভারতের মেঘালয়ের শিলংয়ের কাছে অবস্থিত একটি জনপ্রিয় মনোমুগ্ধকর সবুজে ঘেরা জলপ্রপাত যা মূলত 3টি স্তরে বিভক্ত স্থানীয় মন্ট নদী থেকেও প্রবাহিত হয়েছে 1897 সালে ভূমিকম্পের ফলে ভেঙে যাওয়া একটি হাতির মতো দেখতে পাথরের নামের উপর নামকরণ করা হয়েছে তার জন্য এই ওয়াটারফলটির নাম হলো এলিফ্যান্ট ওয়াটারফল ইতিমধ্যে একটি স্তর আপনারা দেখে নিয়েছেন এবার আমি দ্বিতীয় স্তরটি দেখাচ্ছি আর দ্বিতীয় স্তর দেখার জন্য একটুখানি নিচে যেতে হবে পর্যটকদের সুবিধার জন্য এখানে একটি ব্রিজ করে দেওয়া হয়েছে স্যারের পেছন পেছন যেতে হয় যে কোনো কাজে সামনে যেতে নেই যদি কোশ্চেন করে বসে পেছন পেছন যাচ্ছি এই কারণেই কোনো কিছু ঘটনার ইতিহাস বা কিছু স্যারেরা আমাদের থেকে বেশি জানবেন তাই তাদের কাছ থেকে শোনার জন্য পেছন পেছন যেতে হয় সামনে গেলে কোশ্চেন করে আর এটা হলো এলিফ্যান্ট ওয়াটারফলের নিচের দিকটা যেটা সব থেকে বেশি সুন্দর যেটা দেখার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে দর্শন করুন এলিফ্যান্ট ওয়াটারফলের এখানে অনেকক্ষণ থেকেছে এবার আমরা যাব সেভেন সিস্টারের উদ্দেশ্যে যাওয়ার আগে একটা পেট্রোল পাম্প পড়েছিল সেখানে আমরা অনেক কিছু ফ্রুটস টেস্ট করেছিলাম তো সেগুলো ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি আমি ফুড ব্লগিং করছি না আমি আমাদের কিছু কিছু মেমোরিজ রাখার চেষ্টা করছি সব সময় যদি ক্যামেরা ধরি ফিলটা কখন নেব ভাই আর তাছাড়াও আমি প্রপার ব্লগার নই আমাদের কিছু কিছু স্মৃতি রাখার জন্য ভিডিওগুলো করা সেখানে আমরা ব্ল্যাকবেরি ব্লুবেরি আর স্ট্রবেরিও টেস্ট করেছিলাম আর আরও অনেক পাহাড়ি ফল ছিল যেগুলোর নাম আমার এখন মনে পড়ছে না সেই সময় শুনেছি এখন আমার মনে নেই গল্পের কোনো কিছু কাটা গায়ে মন হলে অভিমানে কাল ভারী সে বারান্দায় মন জ্বলে জ্বলে যায় ঘরে পড়ে থাকে আলমারি ইচ্ছের দেশ ঘুরে ঘুরে কিসের জানি রাগ করে চাইছে কি যদি এরকমই হয় যেন এসে সে সময় কিছু হবে না যে তো মাফিক এখন আমরা মেঘালয়ের শিলংয়ের সেই মহান জায়গা যেখানে সারা বছর সর্বাধিক বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি সেখানে রয়েছি তো সেখানকার ভিউটা দেখুন কেমন লাগছে আপনার আর হ্যাঁ বারবার করে বলছি শুধু ভিডিও দেখলে হবে না চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ট্রিনার গলার আওয়াজ শুনে মনে পড়লো আগের দিনের ভিডিওটাতে ট্রিনার নামটা নেওয়া হয়নি সরি ট্রিনা কিছু মনে করো না
এখানকার বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেখার পরে আমরা আবার গাড়িতে উঠে বসে পড়েছিলাম, আবার যাচ্ছি। এখানে অনেকগুলো সেলফি তোলা হয়েছিল, সেই ছবিগুলো আমি পরে কোনো একটা ভিডিওতে অ্যাড করে দেবো। পাহাড়ে গিয়েছি, উইন্ডো সিটে বসে প্রকৃতির শীতল সবুজ হাওয়া গায়ে লাগানোর মজাটাই আলাদা। এই ফিলটা নিতে না পারলে যাওয়াটাই বৃথা। জাম্পিং পয়েন্ট কবে তুমি নাম ধরে কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। একটা গান এই ওয়েদার হচ্ছে ভালো, সবাই কর তেলে। মন শুধু চায় সেই আশাতে দিন কাটাতে, মন শুধু চায় ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। দয়া না করিলে কে পারে, তুমি কারো পানে চাইব না আর তোমার করিব আর কারো পানে চাইব না আর করিব জানো তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব, একটু পরেই সেভেন সিস্টার ওয়াটারফলে পৌঁছে যাব। তো সে সম্পর্কে কিছু কথা বলে রাখি, আমি ভিডিওগুলো অনেকটা কেটে কেটে দিচ্ছি কারণ পুরো পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগছে। কোন ভিডিওটা রাখবো কোন ভিডিওটা রাখবো না বলে এত বড় হয়ে গেল ভিডিওটা। সেভেন সিস্টার্স নামকরণ কেন করা হয়েছে এই জলপ্রপাতটার? জলপ্রপাতের 7টি আলাদা আলাদা স্রোত বিভক্ত হয়ে পাহাড়ের নিচে পড়ে, যা দেখতে 7 বোন পাশাপাশি দাঁড়িয়ে থাকার মতো লাগে। এই 7টি পৃথক ধারা একসাথে একত্রিত হওয়ার যে আগে নিজস্ব গতিপথগুলো ছিল অনুসরণ করত, সেই পথগুলোকে বলা হয়েছে। ভিডিওটিতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন 7টি স্রোতের আলাদা আলাদা রাস্তাগুলো। এগুলো জুন জুলাই মাসে বেশি স্পষ্ট হয়। আমরা যেহেতু একটু আগেই গিয়েছিলাম, যার জন্য বর্ষাটা তখনও খুব ভালোভাবে শুরু হয়নি, তাই অল্প অল্প জলের স্রোতগুলো দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা এখানে সবাই সেভেন সিস্টার দেখছে, গুনছে, আর পাশেই ওয়েলকাম টু সেভেন সিস্টার ওয়াটারফল। এখানে বসে ফটো তুলছে, আমরাও তুলেছিলাম। তারপরে পাশেই একটা দোকান ছিল, একটা বড় বাজারের মতোই বসেছিল, সেখান থেকে কিছু কালেক্ট করলাম আমরা।
বাড়ির জন্য বাড়ি থেকে ফোন করে বলছে কিছু চিহ্ন নিয়ে আসতে হবে, তার জন্য সেখান থেকে টুকটাক করে সিস্টারের আওয়াজটা যতটুকু না পেয়েছিলাম তার থেকে পাশেই এখানে ছোট্ট একটা নদীর মতো রয়েছে। এখানে এতটাই সাউন্ড যে সেই সাউন্ড ডাকছিল আমায়, তাও সেখানে গিয়ে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। তো সেভেন সিস্টার দেখা হলো, এবার আমরা চলে যাব মাউসমাই কেভে। মাউসমাই কেভে ঢোকার আগেই এত সুন্দর একটা মিউজিক টিমের সঙ্গে দেখা হলো, তারা ভীষণ সুন্দর সুন্দর গান গাইছিলেন। তো আমরা এখন যাচ্ছি মাউসমাই কেভের ভেতরে। একটা সুন্দর ক্রিকেটের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা ন্যাচারাল, পরে মনে হলো অনেকক্ষণ ধরে মন দিয়ে শোনার পরে আমি বুঝতে পারলাম যে এটা ন্যাচারাল নয়, এটা আর্টিফিশিয়াল। মানে আমরা অনেকেই ঢুকতে চাইনি, প্রথমে ভেবেছিলাম অনেক টাকা টিকিট, কেউ যেন বলেছিল 900 টাকা টিকিট মতো, তো আমাদের পক্ষে সম্ভব হতো না। তারপরে জানতে পারলাম মাত্র 30 টাকার টিকিট। তো সবাই মিলে স্যার ম্যাম আর বন্ধু বান্ধবী সিনিয়র দাদা দিদিরা সবাই মিলে আমরা এখানে এসে কীরকম কি ভিডিও করব কিছুই বুঝতে পারছিলাম না। এখানে যেন আমরা আমাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, টোটালি অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তবু মাঝে মাঝে যেখানে সেখানে দুটো একটা করে লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমরা ফ্ল্যাশ জ্বালিয়ে ওগুলোতে পার হচ্ছিলাম। তো এই কেভটা কেন, এখানটা সব থেকে বেশি আমার মনে ঘুরঘুর করছিল, যার জন্য স্যারকে জিজ্ঞেস করেছিলাম। স্যার বললেন মাউসমাই গুহা যে মেঘালয়ের চুনা পাথরের গুহা, যেটি প্রাকৃতিক গঠন এবং জীবাশ্ম দেখা যায়। গুহাটির বিশেষ কোনো ঐতিহাসিক কাহিনী না থাকলেও এর প্রাকৃতিক গঠন, ভূগর্ভস্থ পরিবেশ এটিকে মেঘালয়ের এই চুনা পাথরের গুহা, যেটি স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট দেখা যায়। ভিডিওগুলোতেও আমি দেখেছিলাম যে এই রাস্তাটায় কোনো লাইট দেওয়া ছিল না, এখন তাও মোটামুটি যেখানে সেখানে লাইট দেওয়া রয়েছে, আর যেখানে যেখানে নেই সেখানে তো আমি ভিডিও করতে পারিনি। আর এই রাস্তাগুলো এতটাই পিছল, যখন তখন পিছলে যেতে পারে। আর পাথরগুলো দেখুন না কত সুন্দরভাবে, দেখে মনে হয় বহুকাল আগে এগুলো সৃষ্টি হয়েছে। মেঘালয়ে গেলে এই কেভটা মিস করবে না, ভীষণ সুন্দর জায়গা। পাহাড়গুলো ফেটে টুপটুপ করে জলগুলো পড়ছে নিচের দিকে, আর অত্যন্ত পিছলে যে হাত বুলিয়ে দেখছি আমি পাথরগুলোকে। আমি চেষ্টা করেছিলাম 1 খণ্ড পাথর নিয়ে যাব, কিন্তু এতটাই শক্ত যে আমি নিতে পারিনি। কিন্তু আমার এক বান্ধবী ত্রিনা, ও কী করে যেন কালেক্ট করেছে। একটা কথা বলে রাখি, আপনারা যদি কোনোদিন মেঘালয়ে যান আর এই কেভটাতে যদি যেতে চান, তো হয়তো কাজে লাগতে পারে কথাটা। যাদের হাই বিপি কিংবা শ্বাসকষ্টের মতো রোগ আছে, তারা অল্প একটু গিয়ে ফিরে আসবেন, পুরো রাস্তাটা যেতে পারবেন না, অসুবিধা হবে। অনেকেই অসুস্থ হয়ে যায়। আমার এক বান্ধবী আর আমাদের এক ম্যাম, তারা পুরো কেভটা ঘুরে আসতে পারেনি। পর্যটকদের জন্য 150 মিটার খোলা রয়েছে, কিন্তু সেই রাস্তাটা অত্যন্ত দুর্গম আর অত্যন্ত পিছল, যেখানে আগেও বলা হয়, কেভের বাইরে থেকে বলা হয় যাদের হাই বিপি কিংবা শ্বাসকষ্ট রোগ আছে তাদের না শান্ত অনুভব করে। কেভে এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টে অল্প করে ভিডিও নিয়েছি, মাঝখানটা নেওয়া সম্ভব হয়নি, এতটাই দুর্গম ছিল যে ফোনগুলো হাতে নিয়ে হাঁটাই মুশকিল হয়ে গিয়েছিল। তার উপর ফ্ল্যাশ জ্বালিয়ে গিয়েছিলাম, মাঝখানে গিয়ে সবাইকে হারিয়ে ফেলেছিলাম, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো তারা আটকে পড়েছে, নয়তো আমরা ভুল রাস্তা ধরেছি। এই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে দূরে একটা বসার জায়গা রয়েছে সিনিয়র দাদা দিদিদের সঙ্গে, সেখানে বসে আড্ডা দিয়েছিলাম। আর এখানে পাশে আরও একটা গুহা রয়েছে, যেখানে কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এবার স্যার মানে আমাদের এইচওডির সঙ্গে এরকম ঠাট্টা করার ক্ষমতা রাখি বস, একদম মন থেকে খাঁটি মানুষ আমাদের এইচওডি। আমরা না যতটা আনন্দ করেছি তার থেকে বেশি আনন্দ দিয়েছেন উনি। কয়েকজন বিদেশি প্রত্যেকে এসে আমাদের সঙ্গে মিশে গিয়ে ভীষণ হই হুল্লোড় করছে। আমরা বলছি কুড়মুড় কুড়মুড় ধুম ধারাক্কা, ওনারা বলছেন কুড়বুড় কুড়বুড় ধুম ধারাক্কা। আর এই বিখ্যাত সকলের দাদা মিস্টার সাগর চক্রবর্তী। এবার আমরা চলে যাবো সেই মহামূল্যবান মুহূর্ত, যেখানে স্যার ম্যাম দাদা দিদি বিদেশি সকলে হাতে হাত ধরে নাচ করছিল। কিছু কিছু খাঁটি বন্ধুত্বের সম্পর্কগুলো কাজের চাপ কিংবা দায়িত্ববোধের কারণে ছেড়ে যেতে হয়, তাই মাঝে মাঝে মুহূর্তবন্দি করতে হয়।
कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। प्यार का মাউসমাই কেভের সামনে সেই বিখ্যাত গায়কের গান এবং গিটার আমাদেরকে খুব ইমোশনাল করে দিয়েছিল। আমরা খুব মজা করেছিলাম সেখানে, আর এতটা ইমোশনাল হয়ে পড়েছি যে পরবর্তীতে আর কেউ ভিডিও করিনি। আমাদের সবার তরফ থেকে ছোট্ট একটা উপহার স্যারের দ্বারা সেই বিখ্যাত গায়ক। সেখানে অনেকক্ষণ গান বাজনা করার পর আমরা চলে গিয়েছিলাম নাহকালিকাই ওয়াটারফলসের ওখানে। এই নাহকালিকাই হলো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, যেটি মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে অবস্থিত। আর এটা কিন্তু গোটা পৃথিবীর মধ্যে চতুর্থ উচ্চতম জলপ্রপাত, 1115 ফুট। জলপ্রপাতটি একটি বিশাল পাহাড়ের নিচে নেমে আসে, ঘন বনে ঢাকা নিচে একটি প্লাঞ্চ পুলে পরিণত হয়। ফিরোজা থেকে সবুজ বা নীল রঙের এই প্লাঞ্চ পুলের পরিবর্তনশীল রং চেরাপুঞ্জির সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেয়। এই জলপ্রপাতের সৌন্দর্য যদি আপনার মনকে শীতল করতে না পারে, তাহলে নাওকলিকাই জলপ্রপাতের নামের পেছনে যে স্থানীয় কিংবদন্তি রয়েছে সেটা অবশ্যই আপনার চোখে জল এনে দেবে। নোহকালিকাই শব্দের আক্ষরিক অর্থ হলো কালিকাইয়ের লাফ, যেখানে নোহ কথার অর্থ হলো লাফানো। কা উপসর্গ হলো একজন নারীর জন্য, এবং লিকাই হলো সেই ভয়াবহ কিংবদন্তির পিছনে থাকা খাসি মহিলার নাম। খাসি উপজাতির একজন মহিলা কালিকাই ছিলেন একজন তরুণী মা, যিনি জলপ্রপাতের কাছে অবস্থিত একটি গ্রামজিরতেহ গ্রামে বাস করতেন। তিনি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন। তার একটি ছোট্ট কন্যা সন্তান ছিল। মূল উপায় ছিল কাঠ, বনৌষধি, গাছপালা, ফল ফুল ও শাকসবজি সংগ্রহ করা। পথ খুঁজে বের করে কেটে জীবনযাপনের জন্য সত্যি কঠোর পরিশ্রম হতো। ব্যস্ত সময়সূচি এবং কাজের চাপের কারণে তার ছোট্ট মেয়ের যত্ন নেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। গ্রামের অন্যান্য মহিলারা তাকে পরামর্শ দেন লিকাই যেন বিবাহ করে। লিকাইও এই ভেবে বিবাহ করতে রাজি হয় যে সে যেন কাজে যাবে আর তার মেয়েকে তার বাবা দেখাশোনা করবে। তিনি নতুন স্বামী এবং ছোট্ট মেয়ের সাথেই থেকে যান। এভাবেই খুব সুখে দিন কাটছিল। একদিন যখন লিকাই বন থেকে ফিরে এলেন, তখন তার স্বামী তাকে দুপুরের খাবার রান্না করার অভ্যর্থনা জানান। ছিল মেঘালয়ের প্রধান খাদ্য, মাংস এবং ভাত। লিকাই সেদিন খুব খুশি হয়েছিল। অবশেষে তার নতুন স্বামী মন থেকে তাদের পরিবারের সদস্য হতে চলেছে। সে তার মেয়েকে খোঁজ করতে যায়, যাতে তিনজনে মিলে একসাথে দুপুরের খাবার উপভোগ করতে পারে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার ছোট্ট শিশুটিকে খুঁজে না পেলে তার স্বামী লিকাইকে পরামর্শ দিল আগে, কারণ লিকাই বন থেকে কাজ করে ক্লান্ত হয়ে ফিরেছে আর মেয়ে তো আশেপাশে কোথাও থাকতে পারে, সেজন্য খাওয়া দাওয়া করার পরে যেন মেয়েকে খুঁজতে যায়। লিকাই খাওয়া দাওয়া করার পর তাড়াতাড়ি মেয়েকে খুঁজতে বেরিয়ে যায়। তারপরে যে এত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে সেটা লিকাই কখনো কল্পনাও করতে পারে না। আমরা মানুষ হিসেবে বিশ্বাস করতে পারি না। ঘরের মধ্যে মেয়েকে খুঁজতে খুঁজতে সে একটি সুপারির ঝুড়ি দেখতে পায়, যা গুদামে রাখা ছিল। ঝুড়িটিতে অল্প কয়েকটা পাতা এবং ছোট ছোট আঙুরগুলো দেখে লিকাই ভীষণ ভয় পেয়ে যায়। আসলে সেদিন ঠিক কী ঘটেছিল সেটা বুঝে উঠতে অনেকটা সময় লেগে যায় লিকাইয়ের। যখন সে সত্য আবিষ্কার করলো, তখন সে নিজে ভয়ে শোকে লিকাইয়ের নতুন স্বামী ঈর্ষা করে ছোট্ট মেয়েটিকে মেরে রান্না করে তার মাকে খাওয়ায়। এই ঘটনাটির জন্য তার মা রীতিমতো পাগলের মতো হয়ে যায়, যার ফলে সে এই নাওকালিকাই ওয়াটারফলসের কাছে এসে ওপর থেকে নিচের দিকে লাফ দেয়। তার এই মর্মান্তিক আত্মহত্যার কারণে এই জলপ্রপাতটির নাম হয় নোহকালিকাই জলপ্রপাত। এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করার মতো মনে হয় তাহলে শেয়ার করে দিন। সেদিনের এই স্পেশাল ভিডিওটি দিয়ে আজকে ভিডিও শেষ করছি। আবার কবে